রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। বিএনপির কঠোর বক্তব্য চাপ প্রয়োগের কৌশল বলছেন বিশ্লেষকরা। ডায়ালগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ট্রাইব্যুনালে গুমের অভিযোগ। ফ্যাসিস্ট আমলে নির্যাতিতদের মামলা করার আহ্বান। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় জামাত। দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবে ইসি, আশা আমিরের। রাজধানীর হাতে কোরবানির পশুর যোগান পর্যাপ্ত, এখনো জমেনি বিক্রি কিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। গরু নিয়েছে 23টা, বিক্রি হয়েছে 2টা। বাজারে মানুষের সেরকম ক্রেতার আনাগোনা দেখছি না, এখন দেখা যাক, ভালো কিছু আশা করছি। 4 দিন আয় 4 দিন বসে থেকে খাওয়ার টাকাও না এখন বর্তমানে। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল অনুপস্থিত, মূল্যায়ন সিপিডির। কর ছাড় সহ বিভিন্ন খাতে প্রণোদনায় সাধুবাদ। অভ্যন্তরীণ বাজারমুখী এবং আমদানি প্রতিস্থাপক শিল্পের যে সংরক্ষণটা ছিল সেটা অনেকটুকু কমে গেছে। কাল থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরব জুড়ে কঠোর নিরাপত্তা। প্রথমবারের মতো যুক্ত হচ্ছে নজরদারি ড্রোন। কমিশনের প্রস্তাবে চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো সনদে ঠাঁই পাবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে এসব কথা বলেন তিনি। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐক্যমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে, যার অন্যতম 70 নম্বর অনুচ্ছেদের সংস্কার, পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের নেতৃত্ব বৃদ্ধি, নারী আসনের সংখ্যা বাড়ানো এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরির করার লক্ষ্য ঐক্যমত্য কমিশনের। এর আগে প্রথম দফার সংলাপ 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়। 2 মাস আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই। আলোচনা শেষে এখন রাজনৈতিক নেতাকর্মীরা কথা বলছেন। আলোচনা বিরতি শেষে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরেকটা হচ্ছে আস্থা অনাস্থা বিল। এই দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নগুলো জনগণের পপুলার ভোটে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে সংসদে তারা সেখানে আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। তাদের মতামতের ক্ষেত্রে কোনো বার বা কোনো নিষেধাজ্ঞা দেবার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে, আমরা বলেছি সংবিধান সংশোধনের ব্যাপারটা বলেছি আজকে একটা মিশ্র মতামত এসছেন। অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। বিপদটা কোন অর্থে? কারণ গত 17টা যে সংবিধান সংশোধনী হয়েছে অনেকগুলো তারা দলীয় বিবেচনা থেকেই সংবিধান সংশোধন করা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য। এটা নিয়ে আমরা আরো আলাপ আলোচনা হবে ভবিষ্যতে। সম্পর্কের তিক্ততা থেকেই বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদের মতে, সরাসরি ডক্টর ইউনূসকে নিয়ে নেতাদের কঠোর বক্তব্য চাপ প্রয়োগেরই কৌশল।
নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করলে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আরও ঝুঁকিতে পড়বে বলে মনে করেন তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, রাজনৈতিক শিষ্টাচার মেনেই আচরণ করতে হবে নেতাকর্মীদের। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। ইতিমধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের বক্তব্যেই স্পষ্ট হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ। বারবার নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো বিএনপিকে খালি হাতে ফেরার পাশাপাশি জাপান সফরে নির্বাচন ঘিরে বিএনপিকে নিয়ে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত দলটি। তাই প্রকাশ্যে দলের নেতাদের বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে ডক্টর ইউনূস প্রসঙ্গ। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, ডক্টর ইউনূস। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগেরই কৌশল বিএনপি নেতাদের এমন অবস্থান। কিন্তু এমন তিক্ত সম্পর্ক কি জরুরি ছিল? এই যে সরকারের বিরুদ্ধে যে চাপটা দেওয়া হচ্ছে, সেই চাপের একটা প্রকাশই ঘটছে নানান রকম বক্তৃতা, তার বিরুদ্ধে নানান রকম শক্ত কথা বলে আর কি। সুতরাং এটা তো তার বিএনপির যে প্রেশার টেকটিক্স, সেটারই একটা অংশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, এখনও প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চান তারা। আমাদের যে পর্যায়ের নেতৃত্বই যেভাবেই কথা বলুন না কেন, অতি অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করে কথা বলা উচিত। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মান করি, ওনার সম্মান অক্ষুণ্ণ থাকুক, সেই জন্যই আমরা বারে বারে ওনাকে তাগাদা দিয়েছি যে আপনার সম্মানে আঘাত লাগে সেরকম কোনো কর্মকাণ্ড যেন সরকারের কর্মকাণ্ডে দৃশ্যমান না হয়। বিএনপি নেতাদের বক্তব্যের সঙ্গে ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগ সরকারের আচরণ আর বক্তব্যের তুলনাও করেন কেউ কেউ। এই রাজনীতি বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক দলকে উপেক্ষা করার প্রবণতা থেকে বের না হলে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই থাকবে। বিএনপির এই নেতার মতে, দল নিরপেক্ষ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি নিরপেক্ষ নন, অথবা আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে, অথবা আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন, এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। এই কলঙ্ক তিলক নীতি চাই না যে বাংলাদেশের নিরপেক্ষ সরকার যে পক্ষপাতিত্ব করেছে। অ্যাপারেন্টলি মনে হয় যে উনি খুব ডায়ালগে বিশ্বাস করেন, কিন্তু আমি মানে উনি ডায়ালগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। উনি অনেক কিছু গেইন করেছিলেন, কিন্তু অনেক কিছু উনি লসও করে ফেললেন, দ্রুত লস করে ফেললেন। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল বিএনপির। কিন্তু সেই সমর্থনে দিনে দিনে ভাটা পড়ছে বলেই সাম্প্রতিক নানা আলাপ ও কাজকর্মে তা স্পষ্ট হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 4 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 11:15টার দিকে ট্রাইব্যুনালে আসেন সালাউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন দলটির আইন সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ হস্তান্তর করেন বিএনপি স্থায়ী কমিটির এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, শহীদুল হক, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন তার সব কিছুর বিচার করা হবে। এগুলো বিএনপির প্রতিশ্রুতি। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি 19 জুন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই দুজনকে শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান আছে। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পাওয়ার বিষয়ে গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউশন। এদিকে 5 আগস্টে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়। এপ্রিল পার হওয়া ঠিক হবে না। তবে ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় জামাত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামাতের আমির আশা করেন শিগগিরই প্রতীকও ফিরে পাবেন তারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু করলে জামাত চুপ থাকবে না বলেও জানান ডক্টর শফিক। তাছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় জামাত কোনো ছাড় দেবে না বলেও জানান তিনি। এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা, তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা, সম্মানের জায়গা, বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা। আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন। এখনো জমে ওঠেনি রাজধানীর কোরবানি পশুর হাট, তবে পশুর আমদানি রয়েছে প্রচুর। সকালে গাবতলী পশুর হাটে প্রচুর পরিমাণে কোরবানির যোগ্য পশুর দেখা মেলে, তবে ঈদের 4 দিন বাকি থাকায় ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। এবারের হাটে ছোট আকারের গরু 80,000 আর বড় গরুগুলোর দাম হাঁকা হচ্ছে 5 থেকে 7 লাখ টাকা। পাইকাররা বলছে হাট জমে উঠলে পশুর দাম আরো কিছুটা কমে আসবে। গরু নিয়েছে 23টা, বিক্রি হয়েছে 2টা, মোটামুটি আছে এখন 21টা। দাম খুব একটা খারাপ না, মোটামুটি ভালো আর কি। তো বাজারে মানুষের সেরকম ক্রেতার আনাগোনা দেখছি না, এখন দেখা যাক, ভালো কিছু আশা করছি। না, দাম দর হইতেছে, দেখতেছি বাজার কালকে ছাড়বো আর কি, বা আজকে ছাড়বো। টাকা কোনো কাস্টমার নেই, ঢাকায় কেজে না, একেবারে 4 দিন আয় 4 দিন বসে থেকে খাওয়ার টাকাও নেই এখন বর্তমানে। গরু না হলে খাবো কি? দর্শক, পশুর হাটের খবর আপনাদের জানাতে চাই। রাজধানী এবং রাজধানীর বাইরে কি অবস্থা সেই খবর জানাবেন আমার সহকর্মীরা। প্রথমে রাজধানীর গাবতলীতে যেতে চাই, সেখানে পশুর হাটে আছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, একটু জানাবেন আমাদের কেমন দেখছেন সেখানকার কেনাবেচা এবং পশুর দাম কেমন চাইছেন বিক্রেতারা, এবং আরেকটি বিষয় জানাবেন, আবহাওয়ার যেই পরিবর্তন আমরা দেখছি সেটির কোনো প্রভাব কি পড়েছে হাটে? প্রথমে যদি বলি যে গরুর যে আমদানি গত 4 দিন ধরে কিন্তু গাবতলী পশুর হাটে প্রচুর পরিমাণে গরু এসেছে, এবং তার পরবর্তীতে যে বিষয়টি রয়েছে যে গরুর দাম, এর আগের সংবাদে কিন্তু আমরা বড় এবং মাঝারি গরু দাম সম্পর্কে জানিয়েছিলাম। এখন আমরা জানাবো ছোট গরুর বিষয়। ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মূলত ঢাকায় সবচেয়ে বেশি চাহিদা যে আকারের যে গরুগুলো, সেগুলোই কিন্তু এখন আমরা দেখাচ্ছি, এবং এই গরুগুলো কিন্তু এসেছে কোথাও কুষ্টিয়া, কোনোটা পাবনা থেকে, এবং এদের দাম চাওয়া হচ্ছে সর্বনিম্ন 95,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,30,000 টাকা পর্যন্ত। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু বিক্রেতারা দাম বেশ কিছুটা হাতে রেখেই বলছেন। আমরা বড় গরুর ক্ষেত্রে দেখেছি যে বিক্রেতারা অন্ততপক্ষে 3 থেকে 4 লাখ টাকা বেশি চাচ্ছেন, মাঝারি গরুর ক্ষেত্রে সেটা 1 থেকে 1.5 লাখ টাকা, এবং ছোট গরুর ক্ষেত্রে কিন্তু বিক্রেতারা বিক্রি করার সময় 15 থেকে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বেশি চাচ্ছেন। পরে সেটা দামাদামির এক পর্যায়ে কিন্তু কমানো হচ্ছে। তবে এতটুকু এখন পর্যন্ত বলা যায় যে রাজধানী গাবতলী গরুর হাটে কেউ যদি গরু কিনতে আসে ছোট আকারের গরু, তো সেক্ষেত্রে তার অন্তত পক্ষে
আজকের যে বাজার সেই বাজার অনুযায়ী ৯৫,০০০ টাকা থেকে শুরু করে ১,৩০,০০০ টাকা বাজেটের মাঝে যারা গরু কিনছেন, গরু কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে। এবং যতদূর বোঝা যাচ্ছে যে যদি গরুর আমদানি বেশি হয় তাহলে হয়তো বা দাম আরেকটু কমতে পারে। আর সবশেষ যে বিষয়, এখন পর্যন্ত আবহাওয়ার যে প্রভাব, তার কোনো প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন যদি বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে হাট সামনের দিনগুলোতে আরও ভালো হবে। ছোঁয়া। জি, ধন্যবাদ ভাস্কর। আপনি তো আমরা তো রাজশাহীতেও যাব। আপনি আমাদের রাজধানীর খবর জানাচ্ছিলেন। আমার সহকর্মী রাজশাহী বানেশ্বর থেকে যুক্ত হচ্ছেন তারেক মাহমুদ। তারেক, আমরা রাজধানীর খবর জানছিলাম, একটু জানাবেন রাজশাহীর পশুর হাটের কি খবর, সেখানে পশু সরবরাহ কেমন এবং ক্রেতার দেখা কেমন মিলছে, একটু জানাবেন। ছোঁয়া, ক্রেতারা আসতে শুরু করেছে এবং আমি একটু দেখাবো আস্তে আস্তে রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে বানেশ্বর হাটে নসিমন করিমন ট্রাকে করে কিন্তু গরু আসতে শুরু করেছে দুপুর ১টার পরে। এই হাটটা মোটামুটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু জমজমাট থাকে এবং একটু আগে আমি যেমনটি দেখেছিলাম ক্রেতার সংখ্যা কম থাকলে এখন ক্রেতা আসছে এবং বিশেষ করে মাঝারি এবং ছোট সাইজের যারা ক্রেতা তারা হাটে ঝুঁকতে শুরু করেছেন। তারা হাটে গিয়ে গরু পছন্দ করছেন, গরুর কালার দেখছেন এবং গরুর দাম দর কিন্তু শুরু করেছেন। অনেক ক্রেতা এই যেহেতু একটু রোদ এবং আবহাওয়া যেহেতু একটু উত্তপ্ত, সে কারণে অনেকে গাছের ছায়াতে আছেন। তাদের সাথেও কথা হয়েছে, তারা বলছেন যে গরু আরও আসলে তারা আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে তারা হাটে নামবেন। এই রাজশাহীর বানেশ্বর হাটের একটি বিষয় বলে রাখি, এখানে যারা কৃষক রয়েছে এবং যারা বাড়িতে ২টি, ১টি, ৪টি, ৫টি করে গরু লালন পালন করে, একদম দেশীয় জাতের গরু তারা ছোট আকারে কিনে এবং বাড়িতে বাছুর যে গরুগুলোর থেকে হয় সেই গরুগুলো লালন পালন করে মূলত এই হাটে তোলা হয়। এবং এই হাটে বড় ষাঁড় কিন্তু অনেক ষাঁড়, বড় এবং মাঝারি ষাঁড় রয়েছে। সেই ষাঁড় এবং গরুগুলোর যারা ক্রেতা রয়েছে তারাও আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু জমজমাট এবং সেই সাথে সাথে যে ছোট গরুগুলো রয়েছে ৭০-৮০, ১ লাখের নিচে, সেগুলোর ক্রেতা সব থেকে বেশি এবং ১ থেকে ১ লাখ ১০, ২০, ৩০, ৪০, ৫০ এই ক্রেতাগুলো আসলে সব থেকে বেশি। এবং সেই সাথে সাথে বেলা যত গড়াবে গরু তত আরও গরু সরবরাহ হবে এই বানেশ্বর হাটে এবং একটু পরেই হয়তো আধা ঘন্টা পরেই কানাই কানাই পরিপূর্ণ হবে গরুতে এই রাজশাহীর বানেশ্বর হাট। ছোঁয়া। জি তারেক, আমরাও দেখতে পাচ্ছিলাম পশুর হাট বেশ ভালোই জমজমাট। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। পবিত্র ঈদুল আজহা উদযাপনের শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পানে ছুটছেন অনেকে। এই যাত্রার চতুর্থ দিনে ভোর থেকেই যাত্রী চাপ বাড়তে থাকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। দিনের শুরুতেই ভোর ৪টায় প্রথম ট্রেন ছেড়ে যায় প্ল্যাটফর্ম। এরপর সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে একে একে ছেড়ে যায় 10টি ট্রেন। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস খানিকটা বিলম্বে ছাড়লেও বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছাড়ে প্ল্যাটফর্ম। যাত্রা নির্বিঘ্নে বাড়তি প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিটহীন কোনো যাত্রীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। গ্রামের বাড়ি যাচ্ছি। বাবা মার সাথে অনেক দিন যাবত দেখা হয় না, তাদের সাথে দেখা করব। আব্দুল মিলের ট্রাই করে টিকিট পেয়েছি। টিকিট পাওয়া খুবই ভোগান্তিক অবস্থা ছিল আমাদের। স্টেশনে অনেক আগের থেকে অনেক যানজট নেই, আশা করে যাই আমরা সুস্থ মতো বাড়ি ফিরে যাব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকাবাসী ব্যানারে সকালে থেকে নগর ভবনের সামনে আসতে শুরু করেন তার কর্মী সমর্থকরা। আজও নগর ভবনের মূল ফটক ও সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাকের শপথ না পড়াতে নানা ষড়যন্ত্র চলছে। টালবাহানা বন্ধ করে আদালতের রায় মেনে দ্রুত ইশরাকের শপথ পড়ানোর দাবি তাদের। ক্ষমতার পথ পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল আগের নির্বাচনী ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে।
27 এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গত 14 মে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। ওই দিন থেকেই এই আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। 22 মে হাইকোর্ট রিট খারিজ করে দিলে আপিল করেন মামুনুর রশিদ। সর্বশেষ 29 মে পর্যবেক্ষণ সহ এই আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। আদালতের রায় হওয়ার পরও এই ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়া হয়নি। দীর্ঘদিন যাবতে নগর ভবন থেকে এই ঢাকাবাসী কোনো সেবা পাচ্ছে না, সেবামূলক কোনো কাজ করতে পারছে না। মেয়র ইশরাক হোসেনকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে স্বাভাবিক নাগরিক সেবা স্বাভাবিক করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। 18 দিন ধরে আমাদের কর্মসূচি চলছে, আর মেয়র শপথ না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে ঈদের জন্য 4 ও 15 জুন আন্দোলন স্থগিত থাকবে। এদিকে তাদের দাবি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা। মঙ্গলবার সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন কর্মচারী নেতারা। ঐক্য ফোরামের প্রতিনিধিরা বলেন, এই আইন দেশের স্বার্থে হয়নি, ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে। এটা কর্মচারী ও সরকারি বান্ধব আইন নয়। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা বুমেরাং হবে। সমাবেশে জানানো হয়, আজ অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে। নেতারা বলেন, অধ্যাদেশ বাতিল না হলে শুধু কর্মবিরতি নয়, অবস্থান কর্মসূচিও দেয়া হতে পারে। দরকার হলে সারা দেশে ডিসি অফিস, বিভাগীয় অফিস, হাসপাতালে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। আগামী ঈদ পরবর্তী আমরা সবাই মিলে 18 লক্ষ কর্মচারী মিলে এবং 18 লক্ষ কর্মচারীর আত্মীয় স্বজন 2 কোটি মানুষকে নিয়ে আমরা রাস্তায় নেমে পড়বো। আমাদের আন্দোলন হচ্ছে এই মার্শাল অর্ডিন্যান্স আমরা মানি না, মানব না। এটা কারা কানুন, এটা সংবিধান বিরোধী আইন। আমাদের যে আইনটার কোথায় সমস্যা আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। আমাদেরকে এভাবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে আমরা কোথায় যাব? বৈষম্যহীন সরকার, আপনারা কেন বৈষম্যমূলক আচরণ করবেন আমাদের সাথে? আমরা চাই অবিলম্বে এই কালো আইন বাতিল করবেন। 19 জুনের মধ্যে সচিবালয়কে ফ্যাসিবাদ মুক্ত করার আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনগুলোর জোট জুলাই ঐক্য। দুপুরে শিক্ষা ভবনের সামনে এই আলটিমেটাম দেয় সংগঠনের নেতারা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে 5 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে গণমাধ্যমে ব্রিফ করে তারা। তাদের অভিযোগ, শেখ হাসিনা পালিয়ে গেলেও সচিবালয়ে তার দোসরা বহাল তবিয়তে রয়ে গেছে। তাদের দ্রুত সময়ের অপসারণের দাবি জানায় জুলাই ঐক্যের নেতারা। এর আগে বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত 44 জন আমলাকে অপসারণ না করায় ছাত্র জনতাকে নিয়ে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে এগুলে শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধায় পরে সেখানেই বসে পড়েন নেতাকর্মীরা। সচিবালয়ে দোষরদের তালিকা ঘোষণা করেছিলাম, তাদেরকে অপসারণ করার জন্য তাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল। আমরা ইন্টারিমকে বলবো, অতি দ্রুত আমরা যে তালিকা দিয়েছি এই তালিকায় যে সচিব আছে তাদেরকে অপসারণ করতে হবে। আমরা আহ্বান করছি তারা যেন তাদেরকে বহিষ্কৃত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিছুতেই থামছে না সীমান্তে বিএসএফ এর পোষণ। আজও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, শিশুসহ 56 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়েছে। ভোরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে 4 জন নারী এবং 4 জন পুরুষ। বিজিবি নিশ্চিত করেছে তারা সবাই বাংলাদেশি নাগরিক। এদিকে মধ্যরাতে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করে বিএসএফ। ক্যাম্পে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। এছাড়া পঞ্চগড় সদর উপজেলার 2টি পয়েন্ট দিয়ে 26 জনকে সীমান্তের এপারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
গুজরাটে থাকি 2004 থেকে। এখন 24 তারিখে আমাদের পুলিশে ধরলো, কালকে রাত্রে 1টার সময় আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মেলা মারধর করেছে, ওদের ধরে তারপরে রাত 2টার সময় 1টার সময় ছেড়ে দিয়েছে এখান থেকে জঙ্গল দিয়ে বাংলাদেশের ভিতরে, আর বলেছে যে এদিকে তাকালি গুলি মেরে দেবে। এরা সবাই বাংলাদেশের নাগরিক। নড়াইল, সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকেই তারা বিভিন্ন সময় ভারতে গিয়েছিল এবং ভারতের গুজরাটে ওইখানে ছিল, ওইখান থেকে পুষ্টির ঘটনা ঘটেছে। আমরা তাদের ঠিকানাগুলা এটা করেছি, নিশ্চিত করে। বাজেট প্রস্তাবনাকে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে প্রত্যাশার সাথে হতাশাজনক বলছে সিপিডি। সংস্থাটির মতে ন্যায়সঙ্গত টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সাথে সাংঘর্ষিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলও অনুপস্থিত আছে। নেই কর্মসংস্থান তৈরির সুনির্দিষ্ট কর্মসূচি। কালো টাকা সাদা করার সুযোগ একেবারে বন্ধ করা উচিত বলে মনে করে সিপিডি। বলছে এটি জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার পরিপন্থী। এবারের বাজেটে প্রবৃদ্ধির পরিবর্তে গুরুত্ব দেওয়া হয়েছে সার্বিক উন্নয়নে। ভৌত অবকাঠামোর তুলনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে জনগণকে। কর ছাড়, বিভিন্ন খাতে বরাদ্দ এবং প্রণোদনাকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। তবে মূল্যস্ফীতির হার 6.5% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী পরিকল্পনা। বিনিয়োগের লক্ষ্য অর্জন নিয়েও আছে সংশয় সিপিডির। বলছে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে, তবে তা এখনই বাস্তবায়ন হলে ভালো হতো। কর স্ল্যাবে যে পরিবর্তন আনা হয়েছে তাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের উপর চাপ বাড়বে। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনক বটে। সামগ্রিকভাবে যদি বিবেচনা করি তাহলে অভ্যন্তরীণ বাজারমুখী এবং আমদানি প্রতিস্থাপক শিল্পের যে সংরক্ষণটা ছিল সেটা অনেকটুকু কমে গেছে। আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ, এইটা আমাদেরকে এটাকে আরো এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। সিলেটের জকিগঞ্জে প্লাবন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম। উপজেলার অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসী মানুষ। এখন পর্যন্ত 3টি আশ্রয় কেন্দ্রে 2 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। উজানের ঢলে কুশিয়ারার পানি বাড়তে থাকায় শঙ্কা বাড়ছে তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে। বাঁধের ভাঙা অংশ মেরামত করায় জকিগঞ্জ সদর এলাকা থেকে নেমে গেছে বানের জল। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পানি বাড়ছে সুরমা নদীতেও। নতুন করে বৃষ্টি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কের ছোট বড় খানাখন্দে এখনও পানি জমে আছে। ক্ষতি হয়েছে ফসলেরও। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। একই চিত্র কক্সবাজার আর রাঙামাটিতেও। পানি নেমে দৃশ্যমান হচ্ছে রাস্তাঘাট। টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় বাবা সহ 2 ছেলের প্রাণ গেছে। আহত হয়েছেন পরিবারের আরও 2 সদস্য। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঈদ করতে পরিবার সহ মাইক্রোবাসে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন আমজাদ হোসেন। পথে করাতিপাড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান আমজাদ হোসেন ও তার 2 ছেলে আতুল ও অতুল। আমজাদের স্ত্রী, বোন ও মাইক্রোবাসের চালককে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল সদর হাসপাতালে। অ্যাডভোকেট আলিফ হত্যা সহ 5টি মামলায় ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করা হয়। এর আগে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের শারীরিক অবস্থা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিন আবেদন করেন আইনজীবীরা। আসামি পক্ষের আবেদনের বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্তকারী কর্মকর্তা চিন্ময়ের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে জামিনের বিরোধিতা করেন। জামিন শুনানি ঘিরে পুরো এজলাস ও আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় কঠোর নিরাপত্তা।
ওনার কোন রকম এখানে অভিযুক্ততা নাই, এটা হলো উনি চরমভাবে অসুস্থ। আমি কোর্টকে বলেছি উনি অসুস্থ, লিভার সিরোসিসে আক্রান্ত, এখন ওনার উন্নত ট্রিটমেন্ট দরকার। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি বাংলাদেশ সরকার ওনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে হসপিটালে সাফিসিয়েন্ট চিকিৎসা ব্যবস্থা রেখেছে, সুতরাং উনি ওখানে থাকলে ওনার আরো চিকিৎসা ভালো হবে। পবিত্র হজ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এআই প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব। নজরদারিতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ড্রোন। নিবন্ধনহীনদের ঠেকাতে ব্যাপক কড়াকড়ি মক্কা ও মদিনার প্রবেশ পথগুলোতে। এছাড়াও স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি বাড়িয়েছে সৌদি প্রশাসন। আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মহান আল্লাহর দরবারে হাজির বান্দা পবিত্র হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে এরই মধ্যে 15 লাখের মতো মানুষ পৌঁছেছে সৌদি আরবের পুণ্যভূমিতে। বেশিরভাগ আকাশপথে গেলেও স্থলপথে 66,000 ও সমুদ্রপথে 5,000-এর মতো মানুষ গিয়েছে হজ পালনে। সাধারণত সড়ক পথেই নিবন্ধনহীন অনেকে প্রবেশের চেষ্টা করে মক্কায়, তাই ব্যাপক কড়াকড়ির ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন রুটে। এ পর্যন্ত অনুমোদনহীন 2,69,600 মানুষের প্রবেশ ঠেকিয়েছে সৌদির নিরাপত্তা বিভাগ। 23,000-এর বেশি মানুষকে এরই মধ্যে নিয়ম লঙ্ঘনের দায়ে সাজা দেয়া হয়েছে। 4 শতাধিক হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। অবৈধদের ঠেকাতে নানা সাজার পাশাপাশি $5,000 পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষ 4 শতাধিক ভুয়া অফিস ও ব্যক্তি শনাক্ত করে তাদের লাইসেন্স বাতিল করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিবন্ধন ছাড়াই মক্কায় প্রবেশের চেষ্টা করেছে অনেকে। চেক পয়েন্টে এমন 2,69,600-এর বেশি মানুষকে আটকে দেওয়া হয়েছে। সার্বক্ষণিক নজরদারির জন্য এবার প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করেছে সৌদি প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি। 24 ঘন্টা পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ টিম। ইন্টারনেট নেটওয়ার্ক কভারেজের আওতায় আনা হয়েছে মক্কা ও মদিনার 99% বেশি এলাকা। এবছর হাজিদের স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি বাড়িয়েছে সৌদি প্রশাসন। হিট স্ট্রোক, সানস্ট্রোকের মতো শারীরিক সমস্যার পাশাপাশি সম্ভাব্য বৃষ্টির কথাও বিবেচনা করা হয়েছে। আর্দ্রতার জন্য বিশেষ ফ্যান ও পরিবেশ শীতল রাখতে নতুন করে 10,000 গাছ লাগানো হয়েছে। মুসল্লিদের জন্য শয্যা সংখ্যার ধারণ ক্ষমতা 60% বাড়িয়েছে কর্তৃপক্ষ। মিনায় 3টি ফিল্ড হাসপাতাল ও 200 শয্যা বিশিষ্ট নতুন একটি হাসপাতাল তৈরি করা হয়েছে। হজের 5 দিনব্যাপী আনুষ্ঠানিকতার প্রথম দিন আগামীকাল। তবে বরাবরের মতো প্রায় 1 মাস আগে থেকেই জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল, অবশেষে কথা স্বীকার করলেন সাবেক হোয়াইট হাউস মুখপাত্র ম্যাথিউ মিলার। এরপর অবশ্য তেল আবিবকে গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত করতে চায় না জো বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন সরকারের নানা অভ্যন্তরীণ কোন্দল, মতবিরোধ, টানাপোড়েন ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তিনি। মার্কিন গণমাধ্যম স্কাই নিউজের এক পডকাস্টে যুক্ত হন সাবেক হোয়াইট হাউস মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার ট্রাম্প 100 শীর্ষক অনুষ্ঠানটির নতুন পর্ব প্রকাশ করে সম্প্রচার মাধ্যমটি। এতে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাইডেন আমলের মার্কিন অবস্থান তুলে ধরেন ম্যাথিউ মিলার। পডকাস্টের এক পর্যায়ে গাজায় সংঘটিত ইসরায়েলি গণহত্যার বিষয়ে ম্যাথিউ মিলারের অভিমত জানতে চান উপস্থাপক। প্রত্যুত্তরে সন্দেহাতীতভাবে ইসরায়েলি যুদ্ধাপরাধের বিষয়টি স্বীকার করে নেন সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা। অবশ্য 54,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পরও তেল আবিবকে গণহত্যাকারী মানতে নারাজ তিনি। আমার মনে হয় না এটা গণহত্যা, কিন্তু নিঃসন্দেহে ইসরায়েল গাজায় যা করেছে সেটি যুদ্ধাপরাধ। কিন্তু দায়িত্বে থাকাকালীন কেন বিষয়টি নিয়ে মন্তব্য করেননি ম্যাথিউ মিলার? আপনি যখন সরকারি দায়িত্বে থাকেন তখন আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত তুলে ধরা আপনার কাজ। তখন মার্কিন সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধ ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেয়নি, আজও নয়। গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও কথা বলেন সাবেক মুখপাত্র। জানান ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ইস্যুতে ব্যাপক মতবিরোধ তৈরি হয়েছিল তৎকালীন প্রশাসনের ভেতর। There were disagreements all along the way about how to handle policy. Some of those were big disagreements. Some of those were little disagreements when it came to... What were the big ones?
2023 থেকে 2025-এর জানুয়ারি পর্যন্ত হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে কর্মরত ছিলেন ম্যাথিউ মিলার। অনিক রহমান, যমুনা নিউজ।